আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম, আমারও প্রিয় প্ল্যাটফর্ম জব মাস্টারে, এবং পূর্বের নির্ধারিত শিডিউল অনুযায়ী আজকে ক্লাস হবে বাংলা আধুনিক যুগ। এক ক্লাসে কখনোই আধুনিক যুগ শেষ করা সম্ভব না, বাট হ্যাঁ, প্রশ্নের ধারণা বুঝতে গেলে এক ক্লাসের বেশি লাগেও না। আধুনিক যুগ থেকে কেমন প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন হয়, কোন 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 লেখক থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন হয়, সবই জানা সম্ভব, পারা সম্ভব। সো আমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাব। আর প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু আমরা সবাই এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হই, সো আমাদের যাতে আমরা একটু ছড়িয়ে দেই, আমরা শেয়ার করে আমাদের টাইমলাইনে এটা রাখবো, এই একটা কারণে যে আপনি যেহেতু ফ্রিতে উপকৃত হচ্ছেন, আরো উপকৃত হোক। আর শিক্ষা হচ্ছে সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? একটু দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা, একটু জানাবেন যে সাউন্ডটা ঠিক আছে কি না। ক্লিয়ার সবকিছু? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে আমাদের। ওকে, ওকে ভাই, এটা তো আমি আমার এখান থেকে আপনাদের ইয়েতে পেজে দেখাচ্ছেন, আমি তো শেয়ার করতে পারতেছি না। ওকে, ক্লিয়ার ক্লিয়ার সবকিছু ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, জি ক্লিয়ার। হ্যাঁ, আমরা আজকে আলোচনা, হ্যাঁ ক্লিয়ার, ওকে ক্লিয়ার সবকিছু ওকে। সো আমরা যেহেতু শুরু করব আধুনিক যুগ নিয়ে, আমরা 2-1 মিনিট অপেক্ষা করছি। আপনি আপনার পরিচিত যারা যারা আছে, যারা ক্লাস করে, যারা চাকরির পরীক্ষার্থী আছে, তাদেরকে মেনশন করে দিন, যাতে করে তারাও উপকৃত হয়। এবং আপনি বিশ্বাস করেন, আজকে একটি আধুনিক বাংলা সাহিত্যের আধুনিক যুগের খুবই চমৎকার কিছু পেতে যাচ্ছেন, চমৎকার একটি ক্লাস আপনি পেতে যাচ্ছেন। সো আমি বলবো যে সবাই ক্লাসটি শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন, টাইমলাইনে শেয়ার করবেন, এবং পরবর্তী সময়ে যে তথ্যগুলো আপনার মনে হবে যে আমি এগুলো ভুলে গিয়েছি, সো সেই তথ্যগুলা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং নতুন করে অনেক কিছু শিখতেও পারবেন। সো আমরা একটু শুরু করবো এখনই। সো দেখতে পাচ্ছেন, আর এই যে পুরো ক্লাস জুড়ে আমি থাকবো, দুর্বার সজীব স্যার আপনাদের সাথে আমি থাকবো। সো আপনার যে কাজটা আমি বলবো, সেটা হচ্ছে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন। A to Z আপনি শিখতে পারবেন, এবং অবশ্যই জানতে তো পারবেনই, নতুন নতুন কিছু জানবেন, নতুন কিছু শিখবেন, আপনার চাকরি আর আটকাইকে, ঠিক আছে? সো মনোযোগ থাকতে হবে। হ্যাঁ, অনেকেই বলবেন যে খেলা আছে, আমরা জানি আর্জেন্টিনা খেলা আছে, কিন্তু খেলাটা 10টায় আগে আমরা যদি শিখে ফেলি সমস্যা নাই। ওকে, সাউন্ড ওকে, ক্লিয়ার স্যার, এভরিথিং ইজ ওকে 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 ওকে। সো আমরা দেখি এখানে কি কি আমরা, ওকে সাউন্ড ক্লিয়ার আছে ভাই, সবই ক্লিয়ার আছে, একটু শুরু করে দিন। আচ্ছা, শুরু করছি একটু, হ্যাঁ একটু টাইমলাইনে শেয়ার করবেন। ওকে ফাইন। সো একটু চার্জ দিও তো, ওকে ফাইন। সো দেখি আমরা প্রথমে আমাদের কাছে কি আছে বুঝতে হবে, বাংলা সাহিত্যের আধুনিক যুগ, মানে আধুনিক যুগ সম্পর্কে প্রশ্ন আসলে এটা যুগ বিভাগটা বোঝা খুবই জরুরি। সো প্রাথমিকভাবে আপনার কাজ হচ্ছে আপনি উত্তর করে দিন যে এই যে প্রশ্নটা আছে আমাদের কাছে, যে আধুনিক যুগের সময়সীমা কত। যে কোনো যুগ সম্পর্কে জানতে হলে তার সময়সীমা জানতে হবে। সময়সীমাটা জানা খুবই জরুরি, হোক সেটা বাংলা সাহিত্য, হোক সেটা ইংরেজি সাহিত্য, ঠিক আছে? দুইটার ক্ষেত্রেই আপনার যুগ বিভাগটা জানতে হবে, এবং অবশ্যই মনোযোগ দিয়ে শিখতে হবে। সো আমি যেটা আপনাদেরকে বলবো, আপনি মনোযোগ দিয়ে উত্তর করুন। প্রথমে কমেন্ট করবেন। আপনি কমেন্ট করার পরে যদি আপনি দেখেন যে আপনি পারেন না, আমি তো আছি শিখিয়ে দেওয়ার জন্য, জব মাস্টার আছে আপনাকে সহজে শিখিয়ে দেওয়ার জন্য। আপনি উত্তর করার চেষ্টা করুন, তারপর আমি বলছি। সো আধুনিক যুগের সময়সীমাটা কত? দেখেন, এই প্রশ্নটা আমি লিখেছি কেন, প্রাইমারি, নিবন্ধন এবং বিশেষ তিনটা জায়গাতে এসেছে, যে 1801 থেকে 1920, 1820 থেকে 2022, 1801 থেকে 2019, নাকি 1801 থেকে বর্তমান। আপনি উত্তর করে ফেলুন, তারপর আমি ব্যাপারটা দেখছি, তারপর আমি ইনশাআল্লাহ উত্তর করছি। আদিল, তোমার ওই ফোনটা দাও, কমেন্ট করি।
ওকে, সো প্রথমে আপনি উত্তর করুন, তারপর আমি শিখে দিই। এখন যুগ বিভাগ এমন ভাবে শেখাবো আপনার কোনো সমস্যা থাকবে না। এখানে আমি বলছি আপনার কোনো সমস্যা থাকবে না, আমি বলে দিচ্ছি আপনাকে। সো আপনার কাজটা হচ্ছে শুধু আপনি কমেন্ট করা, আর একটা জিনিস করবেন, এটা অবশ্যই শেয়ার দিয়ে টাইম লাইন রাখবেন, একটা কারণে পরবর্তী সময়ে তথ্যে যাতে গোলমাল না লাগে, আপনি আবার ক্লাসটা দেখতে পারেন, এটা খুবই জরুরি। জব মাস্টার আপনাকে সুযোগ দিচ্ছে, আপনি সুযোগ কাজে লাগান, ঠিক আছে? ওকে ফাইন, ওকে ফাইন। দেখি আমরা ওকে ফাইন। সো ওকে ওকে ওকে, ওয়ান এক হচ্ছে আনসার বি, আনসার এ। ওকে ফাইন, এবার দেখি আমরা। আমি উত্তরটা বলবো না এই কারণে যে আমি আপনাকে সঠিকভাবে শিখে দিচ্ছি। যখন কোন যুগ বিভাগ সময়সীমা, আচ্ছা এক মনে রাখবেন, একটা যুগের যেখানে শেষ সেখান থেকে আরেকটা যুগের শুরু। তো আমরা জানি প্রাচীন যুগের সময়সীমাটা আমরা জানি 650 থেকে 1200, তাই না? এটা আমরা সবাই জানি। আচ্ছা 1200। তাহলে মধ্যযুগের শুরুটা কোথা থেকে হবে? যেখান থেকে শেষ সেখান থেকে আরেকটা যুগের শুরু। সো 1201 থেকে 1800 পর্যন্ত। তাহলে এবার আসি আমরা যে আধুনিক যুগটা কবে থেকে শুরু হবে। শুরুটা হচ্ছে 1801 থেকে। তো আপনি 1801 থেকে, এবং আধুনিক যুগ মানে কি, এখন তো আমরা আধুনিক যুগে আছি। সো এই যে বর্তমান পর্যন্ত, এইটাই হবে আপনার সঠিক উত্তর। সো যারা 1801 থেকে বর্তমান উত্তর করেছেন তাদেরটা সঠিক। তাদের জন্য থাকলো জব মাস্টারের পক্ষ থেকে এই যে একটা লাল গোলাপ ভালোবাসা, লাল গোলাপ ভালোবাসা থাকলো আপনাদের জন্য। ওকে ফাইন। সো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে আলালের ঘরের দুলাল। চমৎকার একটা প্রশ্ন আছে, চমৎকার একটা প্রশ্ন। এটা অনেক কারণেই আলালের ঘরের দুলাল গুরুত্বপূর্ণ, অনেক কারণেই গুরুত্বপূর্ণ। সো আমি যেটা আপনাকে বলছি, এই উত্তরটা করুন যে আলালের ঘরের দুলাল উপন্যাসের ইংরেজি নামটা কি? প্রাইমারি নিবন্ধন বিশেষ 3টা জায়গাতেই এসেছিল, 3টা জায়গাতেই এটা এসেছিল। উত্তর করার চেষ্টা করুন। ওকে, এইটার আনসার কি হবে? দ্য বয় উইথ মানি, দ্য ব্লু ব্লাড, স্পয়েলড চাইল্ড না স্পয়েলড চাইল্ড। ওকে, আলালের ঘরের দুলাল উপন্যাসের ইংরেজি নামটা কি? প্রাইমারি নিবন্ধন বিশেষ 3টা জায়গাতে এসেছিল। ওকে, শাহিন আলম ভাই আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের জব মাস্টারেরই, আমাদের জিকে টিচার শাহিন আলম ভাই। অনেক কারণে অনেক জনপ্রিয় শিক্ষক তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। থ্যাংক ইউ শাহিন ভাই। ওকে, সো বলছি আলালের ঘরের দুলাল উপন্যাসের ইংরেজি নামটা কি? দ্য স্পয়েলড চাইল্ড, স্পয়েলড চাইল্ড, নাকি দ্য ব্লু ব্লাড, নাকি দ্য বয় উইথ মানি? প্রথমে কয়েকটা তথ্য একটু লিখে ফেলতে হবে যে আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল, ঠিক আছে? বাংলা সাহিত্যের যে প্রথম উপন্যাস, ঠিক আছে? সাহিত্যের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, ঠিক আছে? প্রথম উপন্যাস আলালের আলালের ঘরের দুলাল, তাই না? এবং ঠিক আছে, আলালের ঘরের দুলাল। আর এইটা লিখেন হচ্ছে পেরিচাঁদ মিত্র। কয়েকটা তথ্য অবশ্যই আপনার নোট করে রাখতে হবে। পেরিচাঁদ মিত্র, যার ছদ্মনাম হলো, 3 নাম্বার লিখে ফেলবেন, টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর, ঠিক আছে? এখন 4 নাম্বার যে প্রশ্নটা, এইটাই হচ্ছে আমার, যে এই যে আলালের ঘরের দুলাল উপন্যাসে ইংরেজি নাম, দ্য স্পয়েলড চাইল্ড, দ্য ব্লু ব্লাড, নাকি দ্য বয় উইথ মানে। এবার আপনি খেয়াল করেন, ঠিক আছে? এখানে আপনার এটা তো হবেই না, আপনি জানেন, এটাও হবে না। যখন এরকম প্রশ্ন দেখবেন, আপনার চেষ্টা থাকবে যে কোনটা উত্তর হচ্ছে না, অর্থাৎ কোনটা উত্তর হচ্ছে না সেইগুলো আপনি আগে বাদ দিবেন। এইগুলা বাদ দিলেই আপনি বাকিটুকু জানতে পারবেন। সো এখানে খেয়াল করেন, দা স্পয়েলড চাইল্ড আর স্পয়েলড চাইল্ড, আলালের ঘরের দুলাল উপন্যাসের ইংরেজি নামটা হচ্ছে দা থাকবে না, এটা হচ্ছে স্পয়েলড চাইল্ড। সো ইংরেজি নাম এভাবে লিখে ফেলেন, নোট করে ফেলেন। ইংরেজি নাম, ঠিক আছে? ইংরেজি নাম হচ্ছে স্পয়েলড চাইল্ড। সো আমরা যে তথ্যগুলো পেলাম, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। আবার এখানে একটু কথা আছে, প্রথম উপন্যাস এবং প্রথম সার্থক উপন্যাস, একটু কথা আছে। প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, কিন্তু যখন আমি বলবো যে প্রথম সার্থক উপন্যাস, এইটা দুর্গেশ নন্দিনী, এইটা কি হয়ে যাবে? দুর্গেশ নন্দিনী। এটা কি আমরা বুঝতে পেরেছি কিনা? তথ্যগুলো লেখা শেষ হয়েছে না একটু জানাবো। তথ্যগুলো আমাদের লেখা শেষ হয়েছে কিনা একটু আমরা জানাবো, ঠিক আছে? তথ্যগুলো হয়েছে কিনা একটু জানাবো। আর আপনাদের প্রতি থাকবে, যারা এই ক্লাসটি করছেন, ক্লাসটি আপনার টাইমলাইনে আপনি শেয়ার করে দিবেন। এই কারণে যে আপনি যখনই টাইমলাইনে শেয়ার করবেন, তখন দেখবেন যে হচ্ছে আপনি পরবর্তীতে ক্লাসটা করতে পারবেন, ঠিক আছে? সো সবাই দ্রুত যুক্ত হয়ে নিন।
ওকে, ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন, সঠিক উত্তর দিচ্ছেন। সো আমরা একটু উত্তরগুলো নিব, তারপর আমরা তো আছি বলার জন্য। সো আমরা সঠিক উত্তর তারপরে বলে দিব। হ্যাঁ, ওকে। সো আমরা দেখি এখানে কি উত্তর হয়। আচ্ছা, এই যে এইগুলো তো লেখা শেষ, তাই না? তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি খেয়াল করেন। আচ্ছা, অতি অল্প হইলো, আচ্ছা অতি অল্প হইলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আধুনিক যুগের আধুনিক আধুনিক যুগের, ঠিক আছে, আধুনিক আধুনিক যুগের একজন সাহিত্যিক তিনি লিখেছেন। এটা অবশ্যই, যেহেতু আমরা আধুনিক যুগে আলোচনা করছি, সো আপনার কাজ হচ্ছে প্রথমে উত্তর দেওয়া যে অতি অল্প হইল বইটি কে লেখেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পেরিচাঁদ মিত্র, নাকি অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। এবং এইটা পারলে আপনার বাকি দুইটাও পারবেন, যে এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পেরিচাঁদ মিত্র, এবং তারই আবার এটার একটা সিকুয়েল আছে। এটা আসলে হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক একটা বই। এটার একটা সিকুয়েল আছে, সেটা হলো আবার অতি অল্প হইল। আবার অতি অল্প হইল, ওই দুইটা থেকেই বিশেষ প্রশ্ন আসতে দেখা যায়। সো আমরা উত্তর করে ফেলবো যে অতি অল্প হইল বইটি কে লেখেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পেরিচাঁদ মিত্র, নাকি অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। একটু সবাই উত্তর করে ফেলবো, সবাই একটু দ্রুত উত্তর করে ফেলবো। উত্তর করার পরে তারপর আমরা একটু বলে দিব যে এখানে কিভাবে কোনটা সঠিক উত্তর হচ্ছে বা কোনটা সঠিক উত্তর হবে। ওকে, থ্রি আনস হচ্ছে বি। সিলভিয়া রহমান বলছেন তিনের উত্তর হচ্ছে বি। তিনের উত্তর, ওকে, আমরা দেখি তিনের উত্তরটা কি হয় আসলে। ওকে, আচ্ছা, এবার ভালো করে খেয়াল করি। যে এই যে দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ছদ্মনাম আছে, সেটা কি, বা মূল নাম যদি আমরা বলি, আসল নাম হলো, তার ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো, তাই না? ভাইপোষ্য বা ভাইপো। সো এই যে ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র শর্মা, ঠিক আছে, এটা আবার আসলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, বিদ্যাসাগর তার উপাধি আমরা জানি। তো এই ঈশ্বরচন্দ্র শর্মা বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সমাজের বিভিন্ন বিষয় হাস্যরসের মাধ্যমে দেখাতে গিয়ে তিনি বই লেখেন। আবার অতি অল্প হইল, ঠিক আছে, আবার অতি অল্প হইল, এবং পরবর্তী সময়ে তিনি এটা একটা সিকুয়েল বের করেন, আবার লেখেন, ঠিক আছে, আবার অতি অল্প হইল। তার মানে এই যে দুইটা বই কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সঠিক উত্তর এদিক দিয়ে কি হচ্ছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর করেছেন তাদেরটা হয়েছে থ্রি আনস বি বলছেন, আবার অনেকেই এ বলছেন। ওকে, ফাইন। যেটাই উত্তর হোক, যেটাই উত্তর হোক, মূলত আপনি তথ্যগুলো লিখে রাখবেন। লিখে রাখতে আপনার উত্তর করতে সুবিধা হবে, পারতে সুবিধা হবে। ভেরি ভেরি ক্লিয়ার বলছেন রুহুল আমিন জনি। ওকে, ফাইন। সো আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? যেহেতু আমরা বুঝতে পেরেছি, সো আমরা একটু দেখবো যে, ওকে, হ্যাঁ, ক্লাসটা যারাই করছেন আমি বলবো যে আপনি অবশ্যই ক্লাসটা শেয়ার করে আপনার টাইমলাইন রাখবেন। একটা কারণে যে পরবর্তী সময় যাতে আপনি করতে পারেন, আর পরবর্তী সময় করার জন্য। ওকে, ফাইন। সো আমি আপ নেক্সট সামনের দিকে, আমরা যখনই সামনের দিকে আগালে দেখি কি আছে আমাদের। ওকে, পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নটা হলো আমাদের কাছে আছে নীল দর্পণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ দিলাম। যে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদটা কে করেন? দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, নাকি হেমচন্দ্র। আমি নামটাও বলে দেই, এটা হচ্ছে দা ইন্ডিগো, তাই না? এটা তো নীল, দা ইন্ডিগো প্লান্টিং প্লান্টিং মিরর। দ্য ইন্ডিগো প্লান্টিং মিররই হচ্ছে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ। আমরা জানি এটা কার এবং এটা অনুবাদ করেন কে, এই উত্তরটা আমাদের দরকার একটু, ঠিক আছে? আমরা একটু এই উত্তরটা দেখার চেষ্টা করব, এই উত্তরটা একটু। ওকে, ফাইন। এই উত্তরটা সবাই একটু দিয়ে দিন। ওকে, আপনি পারবেন বলে আমি বিশ্বাস করতে চাই, ঠিক আছে?
ওকে, ওয়ার্ক ওয়ার্ক ওকে, ওয়াসাম ওয়ার্ক, ওকে ফাইন, আমরা দেখি এটা পারেন কিনা। হ্যাঁ, সো অনেকের উত্তর হচ্ছে ওকে। সো এটার যদি উত্তরের ক্ষেত্রে যাই, আচ্ছা, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদটা হচ্ছে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর, ঠিক আছে। এখন এইটা আসলে এইটা অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু এবং এই যে ইন্ডিগো প্লান্টিং মিরর, ঠিক আছে, এখানে ওই যে নীলকর যারা যারা আছে তাদের বিভিন্ন অত্যাচারের চিত্র দেখানো হয়, কিভাবে তারা এই বাংলার মানুষদের শোষণ করে, এগুলো দেখানো হয়। এখন সে সময় ব্রিটিশরা হচ্ছে ক্ষমতায়, সে সময় ক্ষমতায় কারা, সে সময় ক্ষমতায় হলো, ঠিক আছে, ক্ষমতা হলো ব্রিটিশরা, তাদের বিরুদ্ধে আপনি এগুলা বলবেন, তাহলে নর্মাল নামে তো লিখতে পারবেন না। কেন লিখতে পারবেন না? কারণ হচ্ছে এটা নর্মাল নামে লিখলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য মাইকেল মধুসূদন দত্ত একটা ছদ্মনাম ব্যবহার করেন, সেই ছদ্মনামটাই হলো সেই ছদ্মনামটাই হলো এ নেটিভ, ঠিক আছে, এ নেটিভ, এ নেটিভ। তাহলে প্রথমত এখানে কয়েকটা উত্তর পেলাম আমি, যে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদটা কি, মাইকেল মধুসূদন, ইংরেজি অনুবাদটা হচ্ছে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। কে অনুবাদ করেন? মাইকেল মধুসূদন। কোন ছদ্মনামে? এ নেটিভ, এ নেটিভ। আশা করি আপনি এটা খুবই সহজে পেয়েছেন। আনসার বি মাইকেল দাদা, শাহরিয়া নাদিম, সিফাত। ওকে, আশা করি সবাই পেয়েছেন, সবাই। সো একটু উত্তর করার চেষ্টা করেন, সবাই একটু উত্তর করে দিন, আমরা দেখছি। ওকে, 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 অনেকের উত্তর হচ্ছে, আমরা যাই হোক দেখি সামনের দিকে আগাইলে আমরা কি পাই, উত্তরটা একটু দেখবো। ওকে, সো আমরা দেখছি, এটা উত্তর আমরা বলে দিলাম, তথ্যগুলো লিখে রাখবেন। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা, পরের প্রশ্ন যদি আমরা যাই, ওকে, এখন এই যে 5 নম্বর প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন, এটা খুবই জরুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো সেটা হলো যে মেঘনাদ বধ কাব্যের নায়কটাকে, মেঘনাদ বধ কাব্যের নায়কটাকে, মেঘনাদ, রাম, রাবণ নাকি বিভীষণ? মেঘনাদ, রাম, রাবণ নাকি বিভীষণ? বলেন এটা কি হবে? এটা তো না পারলেও আমি আছি, আমি আপনাকে শিখিয়ে দিব, এটা কোনো সমস্যা না। মেঘনাদ বধ কাব্যের নায়কটাকে, প্রাইমারিতে এসেছিল প্রশ্নটা প্রাইমারিতে এসেছিল, প্রশ্নটা এসেছিল কোথায়? প্রাইমারিতে এসেছিল, যে মেঘনাদ, রাম, রাবণ, বিভীষণ, মেঘনাদ বধ কাব্যের নায়ককে, এইটা একটু উত্তর করার চেষ্টা করুন। মেঘনাদ বধ কাব্যের নায়ককে, মেঘনাদ বধ কাব্যের নায়কটাকে একটু উত্তর করে দিন, বাকিটুকু আমি আপনাকে বলে দিব, এবং এ টু জেড যে তথ্যগুলো আসতে পারে এগুলো সম্পর্কে যা যা আসে সবই আপনাকে বলে দেওয়া হবে। সো আপনার প্রথম প্রথম যে কাজটা, এটা কমেন্ট করে উত্তরটা দিন, যে মেঘনাদ বধ কাব্যের নায়কটা কে আসলে, আমরা একটু জানতে চাই, একটু দেখি। ওকে, রাম বলছেন, রাম, সুকুমার মহন্ত, রাম। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, একটু ঝামেলা এই কারণে আছে যে যখন বলছে মেঘনাদ বধ কাব্যের নায়ক, আচ্ছা, আমরা এই কাব্যগুলার, আমরা মহাকাব্য বলতে যে রামকে নায়ক ভাববো ব্যাপারটা এরকম না, কারণ এই যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত রচিত, তাই না, মাইকেল মধুসূদন দত্ত, এটা প্রথাগত, ঠিক আছে, প্রথাগত যে কাহিনী, সেই কাহিনীকে একটু পরিবর্তন করেছেন তিনি। এখানে দেশপ্রেম, ঠিক আছে, দেশপ্রেমটাকে উপস্থাপন করেছেন প্রধান উপজীব্য বিষয় হিসেবে। আর এইটা করতে গিয়ে তিনি ভিলেন বানিয়েছেন কাকে? ভিলেন বানিয়েছেন রামকে, ভিলেন বানিয়েছেন, ঠিক আছে, ভিলেন বানিয়েছেন বিভীষণকে, ঠিক আছে। এখন হিরো কাকে কাকে করেছেন? মেঘনাথকে করেছেন, রাবণকে করেছেন, বাট নায়ক মানে কি, যে পুরো মেঘনাদ বধ কাব্যটা জুড়েই থাকবে,
হ্যাঁ, মেঘনাদ বধ কাব্যে মেঘনাদের মৃত্যু হয়ে যায়। সো রাবণ হলো পুরো মেঘনাদ বধ কাব্যে পুরো সময়টা, মেঘনাদ যখন না থাকে তখনও থাকে। সো যখন আসবে যে মেঘনাদ বধ কাব্যের নায়ককে, সেক্ষেত্রে আপনি উত্তর করবেন হচ্ছে রাবণ। উত্তর করবেন কি? রাবণ। উত্তরটা কি করবেন? রাবণ। সো আশা করে আমরা বুঝতে পেরেছি। ওকে, আমাদের বড় ভাই দেলোয়ার ভাই কমেন্ট করেছেন। দেলোয়ার ভাই কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বাংলা টিচার যারা জব মার্কেটে পড়ায়, দেলোয়ার ভাই ইজ ওয়ান অফ দেম। সো ওকে ফাইন, আমরা দেখি এটা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? ওকে, এখন এখানে এখানে কিছু প্রশ্ন আছে, যে এখানে এই প্রশ্নগুলো আমি আমাকে এই এটা হচ্ছে যে জব মাস্টার যেহেতু আসছেন, সম্পর্কগুলো একটু বোঝাই দেন। তো সম্পর্কগুলো আমি কিভাবে বুঝবো, তাই না? আচ্ছা, সম্পর্ক বোঝার জন্য আমার যেটা লাগবে, আচ্ছা সম্পর্ক বোঝার জন্য আমার যেটা লাগবে, এটা ধরেন আমি লিখলাম হচ্ছে কিছু সম্পর্ক বোঝার জন্য আমার এখানে একটু টানতে হবে। কি টানতে হবে? দুইটা গোষ্ঠী বুঝতে হবে। ধরুন একটা, এখানে একটা দিলাম হচ্ছে রাক্ষস বংশ। কি বংশ? রাক্ষস বংশ, ঠিক আছে। আর এখানে দিলাম হচ্ছে দেবতা বংশ। এই জিনিসগুলো খুবই বোঝা খুবই জরুরি, না হলে আপনি উত্তর করতে পারবেন না। আচ্ছা, এখন এই যে এবার খেয়াল করি, ধরেন রাক্ষস বংশের প্রধান হলো নিকষা সতী, ঠিক আছে, নিকষা সতী। আর এই যে দেবতা বংশ আছে, এইটার প্রধান হলো কে? রাজা দশরথ। এই সম্পর্কগুলো বুঝতে পারলে এখান থেকে সকল প্রশ্ন উত্তর পারবেন। ওকে, কিসের সম্পর্ক স্যার? সম্পর্কগুলো হচ্ছে এই যে মেঘনাদ বধ কাব্যটা যে আছে, এই যে মেঘনাদ বধ কাব্যটা আছে, এখানে আসলে কে হিরো কে ভিলেন, এটা আমরা প্রথাগত ভাবে জানি যে রাম লক্ষ্মণ আমাদের ইতিহাসে নায়ক, কিন্তু মেঘনাদ বধ কাব্য অনুসারে তারা ভিলেন। কারণ তাই এই সম্পর্কগুলো বুঝলেই হবেন, ঠিক আছে, বুঝলেই পারবেন। সো নিকষা সতী, তার ধরুন প্রধান তিনটি ছেলে, ঠিক আছে। একটা হলো আমি বড় ছেলে রাবণ, রাবণ, তারপর হচ্ছে কুম্ভকর্ণ, তাই না, কুম্ভকর্ণ, তারপর হলো বিভীষণ, ঠিক আছে, বিভীষণ, বিভীষণ। আচ্ছা, আর রাবণের ছেলে হলো মেঘনাদ, আর রাবণের বোন হলো আর রাবণের যে বোন, রাবণের বোন হলো আপনার শূর্পনখা, ঠিক আছে, এটা জানা লাগবে, শূর্পনখা। আচ্ছা, এবার খেয়াল করি, রাজা দশরথের আবার 103টা স্ত্রী, আর মাঝখানে 3টা প্রধান স্ত্রী। একটা হচ্ছে কৈকেয়ী, ঠিক আছে, কৈকেয়ী। একটা হলো কৌশল্যা, ঠিক আছে, কৌশল্যা। আর একটা হলো সুমিত্রা, একটা হলো সুমিত্রা। এই সম্পর্কগুলো বুঝতে পারলে ইজি হবে উত্তর করতে। সো এই যে কৈকেয়ী, কৌশল্যার ছিল হলো রাম, ঠিক আছে, কৈকেয়ীর ছিল ভরত, আর এখানে সুমিত্রা হলো লক্ষণ, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন যে আমি বললাম যে রাজা দশরথের যে স্ত্রী, মানে 3টা প্রধান স্ত্রী, কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা। এখানে এখানে হলো যে এই যে যেটা বলছি, রাম আর লক্ষণের তাহলে সম্পর্ক কি? তারা হচ্ছে ভাই, বৈমাত্রেয় ভাই। কি ভাই? বৈমাত্রেয় ভাই, বৈমাত্রেয় ভাই। আচ্ছা, তাহলে এখানে রাবণ আর কুম্ভকর্ণের সম্পর্ক কি? ভাই। রাবণ আর বিভীষণের সম্পর্ক ভাই। মেঘনাদ আর বিভীষণ চাচা, ভাতিজা। ওকে ফাইন। কাহিনীটা হচ্ছে দুইটা বংশধর নিজেদের মতো কাজ করে সব চলছে। এখন কোন একটা কারণে আপনার কোন একটা কারণে আচ্ছা, আচ্ছা, কোন একটা কারণে ধরুন এই যে জঙ্গলে আসতে হয় কাকে? এই জঙ্গলে আসতে হয় রাম, শর্টকাটে বলছি, রাম, লক্ষণ আর সীতাকে, তাই না? রাম, লক্ষণ আর সীতাকে এখানে আসতে হয়। সো যখন এখানে আসতে হয়, আসার পরে যাই হোক, এই যে শূর্পনখা বললাম না যে আমরা কার বোন? রাবণের বোন। এখন এই রাবণের বোন এই যে এখানে এসে দেখে রামকে দেখে পাগল হয়ে যায়, রামকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাব দেয়, রাম সেটা গ্রহণ করে না। যখন রাম গ্রহণ না করে ঠিক সেই সময় সে লক্ষণকে আবার প্রস্তাব দেয়। লক্ষণ তার নাক কেটে দেয়। নাক কেটে দেওয়ার পরে এখান থেকে মূলত ঝামেলাটা শুরু। পরবর্তী সময়ে এই নাক কেটে দেওয়ার পরে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়, এবং যেহেতু দুর্ভেদ্য একটা এরিয়া হচ্ছে কি লঙ্কাপুরী, এই লঙ্কাপুরী প্রবেশ করতে সহজেই পারে না কারা?
রাম লক্ষণরা পারে না, এই জন্য একজন হেল্প করে, সে হেল্প করে বিভীষণ হেল্প করে। এবং এই যে বিভীষণ যে হেল্পটা করলো, এবং বিভীষণ যে হেল্পটা করে, এই বিভীষণের এই এই কাহিনীটাই হলো আপনার, এই কাহিনীর পর শেষ সমাধানটাই হলো মেঘনাদের মৃত্যু। কথা ক্লিয়ার? সো মেঘনাদ তো মারা যায়, মেঘনাদ মারা যায়, কিন্তু টিকে থাকে কে? থাকে রাবণ, টিকে থাকে রাবণ। সো এই জন্য মাইকেল মধুসূদন দত্ত দেখিয়েছেন যে হচ্ছে এই যে মেঘনাদ বধ কাব্যটা আছে, এখানে নায়ক, এখানে যে নায়কটা হচ্ছে রাবণ, নায়কটা হচ্ছে রাবণ। ওকে ফাইন। সো এখানে আর কি কি প্রশ্ন আসতে পারে একটু বুঝতে হবে। যে প্রশ্ন আসতে পারে যে রাবণ এবং কুম্ভকর্ণের সম্পর্ক কি, তার হচ্ছে ভাই। রাবণ এবং মেঘনাদের সম্পর্ক কি, পিতা পুত্র। রাবণ আর শূর্পণখার সম্পর্ক কি, রাবণ আর বিভীষণের সম্পর্ক কি। আসতে পারে রাম লক্ষণের সম্পর্ক কি, বৈমাত্রেয় ভাই। বৈমাত্রেয় ভাই মানে হচ্ছে তার একই মা, সরি মা আলাদা কিন্তু বাবা এক, এটাই বৈমাত্রেয়। সো আশা করি এটা বুঝতে পেরেছেন, তাই না? সো আমরা যদি এখন সামনের দিকে আগাই, তাহলে এই আশা করি সম্পর্কগুলো বুঝতে পারছেন। তাহলে এবার দেখেন, এখন আপনি যদি মধ্যযুগের আপনি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে কথা বলতে যান, তাহলে আপনার লাগবে মাত্রা বুঝতে হবে। কি বুঝতে হবে? মাত্রা কিন্তু বুঝতেই হবে। যেমন এই যে এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদের চরণটি কত মাত্রার? 12, 14, 12, 14 নাই, কত দেখি, 12, 14, 13 নাকি 18? একটু উত্তর করেন তো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে কত মাত্রা? একটু উত্তর করার চেষ্টা করি, আমরা সবাই উত্তর করার চেষ্টা করি। আমরা পারবো, সবাই পারবো, প্রত্যেকেই পারবো বলে আমার বিশ্বাস। সো প্রত্যেকে পারবো বলে আমার বিশ্বাস। আমরা একটু উত্তর করার একটু চেষ্টা করব। স্যার তো আবার এখানে ওকে ঘরের শত্রু বিভীষণ, আমাদের দুর্বার স্যার, ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ। সো আমরা উত্তর করার চেষ্টা করি। এটার মাঝখানে আমি অনেক কিছু ক্লিয়ার করে দিবি, এটার মাঝেও আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনি যদি আধুনিক যুগ পড়বেন আর মাইকেল পড়বেন না, এটা সম্ভব না। আর মাইকেল থেকে প্রশ্ন থাকে। সো এটাও আমি ক্লিয়ার করে দেবো। 6 নাম্বার প্রশ্ন উত্তর, যতক্ষণে কত মাত্রার? আচ্ছা 12, 13, 14। আচ্ছা, এটা বলার একটা কারণ আছে যে এখানে আপনি মাত্রা বের করতে পারেন খুবই টেকনিক্যালি। এগুলা কাউন্ট করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। সো এদিকে 8 আর এদিকে 6, 8 আর 14 মানে কি? 14 মাত্রা। তো উত্তর পাইলাম এখানে 14 মাত্রা। বাট এটা একটা সনেট। সনেট মানে কি জানেন? চতুর্দশপদী কবিতা বলি। আর বাংলা সাহিত্যে যে চতুর্দশপদী কবিতা বলির প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। সো প্রশ্নটা যদি এইভাবে আসে, প্রশ্নটা যদি আপনার এইভাবে আসে যে বাংলা সনেটের প্রবর্তন করেন কে, বাংলা সনেটের প্রবর্তন করেন কে, আপনি অবশ্যই চোখ বন্ধ করে উত্তর করবেন মাইকেল মধুসূদন দত্ত। বাট আবার যদি প্রশ্ন আসে সনেটের প্রবর্তককে, পেত্রাক। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সো এই টেকনিকের মাধ্যমে আপনি যে কোনো মাত্রা বের করে ফেলতে পারেন। আর এটাই যে বললাম, যেহেতু যে অরিন্দম কহিলা বিষাদে, আর এটাই হচ্ছে আপনার মেঘনাদ বধ কাব্যের একটা লাইন। মেঘনাদ বধ কাব্যের একটি লাইন। সো কিভাবে হিরো, কিভাবে ভিলেন, ওকে, এটা তো আমরা সবাই এটা বুঝতে পারি, জানতেও পারি, রাইট? সো এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো কামিং আপ নেক্সট, আমরা পরেরটাতে চলে যাই। অমিত্রাক্ষর ছন্দ, এটা হচ্ছে চমৎকার একটা প্রশ্ন যে অমিত্রাক্ষর যে ছন্দটা আছে, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, রবি ঠাকুর, নাকি হচ্ছে কাজী নজরুল ইসলাম? উত্তর করার চেষ্টা করবো অবশ্যই, উত্তর করা অবশ্যই। ওকে, মুস্তাফিজুর রহমান উত্তর করেছেন পেত্রাক। ওকে ফাইন, নাইস। আমরা দেখি, আমরা অবশ্যই উত্তর করব। আমরা যতটুকু সময় পাই শেখার মধ্যে থাকবো। শেখার মধ্যে থাকলে কি হবে ভাই, যে আপনার, আমি জানি যে আপনার আহ আমি জানি যে হচ্ছে আপনার কি, আপনি খেলা দেখতে পারেন, খেলা আছে, কিন্তু তার আগেও যেটা হচ্ছে, খেলা তো আর এখন শুরু না, খেলা শুরু হচ্ছে 10টায়। সো আমি এই সময়টাকে কাজে লাগাইতেই পারি। ওকে 7B, 7B শেয়ার ডান। থ্যাংক ইউ মুসাম্মদ বর্ষা, থ্যাংক ইউ ভাইয়া, শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ। অবশ্যই তোমাকে ধন্যবাদ দিচ্ছি। ওকে ওকে, হ্যাঁ, তোমরা উত্তর দাও, আপনার উত্তর করুন, আমি পরবর্তী সময় তো বলে দিব, এবং এমন ভাবে বলবো যে আপনি খুব সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করি। অনেকের উত্তর আসছে, অনেকেরই আসছে না, একটু দেখি আমরা, তাই না? উত্তরটা করে দিই, তাহলে আমাদের বুঝতেই সুবিধা হবে। সো দেখতেই পাচ্ছি চমৎকার উত্তর করছি।
ওকে 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 ফাইন, চমৎকার। ওকে 7, যে অমিত্রা আমি বললাম না যে বাংলায় যে অমিত্রাক্ষর ছন্দ, এটাও আগে ছন্দটা হইতো কি, যে ধরেন চরণের সাথে তর চরণের মিল থাকতো, এই ছন্দকে বলতো পয়ার। ঠিক আছে, চরণের সাথে চরণের মিল, এইটা ধ্যান ধারণাকে পরিবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি নিয়ে আসেন একটা ছন্দ যার নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। ঠিক আছে, অমিত্রাক্ষর ছন্দ। এবং এইটা এটা আলাদা কোনো প্রকারভেদ না, অনেক সময় এটাকে অক্ষরবৃত্তের ভেতরেই হিসেবেই চিহ্নিত করা যায়। ঠিক আছে, সো চমৎকার চমৎকার চমৎকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা এই ক্লাসটি করছেন তাদেরকে বলবো আপনি চাইলেই তো ক্লাসটা আপনি শেয়ার করে টাইমে রাখতে পারেন, পরবর্তীতে আবার যাতে আপনি দেখতে পারেন, আবার পরবর্তী দেখার জন্য, তাই না? সো আমরা এটা করতেই পারি। সো 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 আমরা দেখি কি আছে আমাদের পরের প্রশ্ন, আমরা দেখি, আমরা পরের প্রশ্নে যাই। দেবী যুগ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আপনি যদি আপনি আধুনিক যুগটা পড়েন, আধুনিক যুগ পড়বেন, আর পড়ার সময় অবশ্যই আপনার এই লেখকটা নিয়ে প্রশ্ন আসবে, এই লেখকটা নিয়ে প্রশ্ন থাকবেই থাকবে। সো আপনাকে যেটা বলছি, আপনি এটার উত্তর করে দিন। দেবী চৌধুরানী উপন্যাসের রচয়িতাকে, দুইটা জিনিস জানতে হবে, দেবী চৌধুরানী বিষয় জানতে হবে, এই উপন্যাসের সম্পর্কে জানতে হবে, এই লেখক সম্পর্কে জানতে হবে। সো আপনি প্রথম উত্তর করুন, তারপর আমি তো আছি সঠিকভাবে আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে 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 ফাইন। সো অনেকে উত্তর করছেন, দেখতে পাচ্ছি অনেকে উত্তর করছেন, আমাদের ক্লাসে অনেকে যুক্ত আছেন প্রায়। ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে 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 দেবী চৌধুরানী উপন্যাসের রচয়িতা। আচ্ছা, দেবী চৌধুরানী কিন্তু একটা চমৎকার চরিত্র। কেন চমৎকার চরিত্র? একটা লজিক আছে, এই লজিকেরই চিন্তা করতে পারলে আপনি উত্তর সহজে করতে পারবেন। তো আপনি উত্তর দিয়ে দিন যে দেবী চৌধুরানী উপন্যাসের রচয়িতা কি মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র শর্মা, নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত, নাকি সেটা হলো আপনার বঙ্কিমচন্দ্র। আমরা একটু উত্তর করার চেষ্টা করি প্রত্যেকেই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। ওকে, এইটার আনসার হচ্ছে ডি, বলছেন সিলভিয়া রহমান। আমরা দেখি উত্তরটা কি হয়। এটা লজিক আছে, এটা লজিক থাকলে এটা আপনার শিখতে সুবিধা হবে, খুবই সুবিধা হবে, খুবই সহজে। আচ্ছা, আমরা যদি বঙ্কিমচন্দ্রের জীবনটা কল্পনা করি, তিনি কিন্তু কি ছিলেন? আচ্ছা, যে দুইজন প্রথম স্নাতক পাশ করেন ভারতবর্ষে, দুইজনের ভিতরে এই একজন হচ্ছে কি বঙ্কিমচন্দ্র, তাই না? একজন বঙ্কিমচন্দ্র। এবং তার আরেকটা জিনিস আপনি যদি খেয়াল করেন, ঠিক আছে, আপনি যদি একটা খেয়াল করেন, কি কোন বিষয়টা খেয়াল করেন, যে এই যে তিনি কিন্তু কালেক্টর ম্যাজিস্ট্রেট ছিলেন, কি ছিলেন? আমি যদি বলি, তিনি ছিলেন হচ্ছে ম্যাজিস্ট্রেট, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন। কোথাকার ম্যাজিস্ট্রেট ছিলেন? আচ্ছা, এই যে আমাদের রংপুর অঞ্চলটা ছিল না, রংপুর অঞ্চল, ঠিক আছে, রংপুর অঞ্চল বা রংপুর যদি বলি, আমি যদি দিনাজপুর বলি, ঠিক আছে, এবং একই সাথে যশোর, ঠিক আছে, এই যশোরে বঙ্কিমচন্দ্র ম্যাজিস্ট্রেট ছিলেন। এখন যেহেতু তিনি ম্যাজিস্ট্রেট, যেহেতু তিনি আপনার ম্যাজিস্ট্রেট ছিলেন, সেহেতু তিনি এই অঞ্চলের কিন্তু যত বিষয় আছে সবগুলো কিন্তু তিনি জানতে পারবেন। সো এই যে দেবী চৌধুরানী ছিলেন এই যে রংপুর অঞ্চলের একজন বিদ্রোহী নেতা। কি নেতা? বিদ্রোহী নেতা। কি করেন? ওই যে কৃষক বিদ্রোহ আছে না, কৃষক বিদ্রোহ, ঠিক আছে, কৃষক বিদ্রোহ, এই কৃষক বিদ্রোহে নেতৃত্ব দান করেন তিনি। নেতৃত্ব দান করেন কে? নেতৃত্ব দান করেন এই দেবী চৌধুরানী। এখন এই যে যখন কৃষক বিদ্রোহটা ঘটে, ভালো করে খেয়াল করেন, যখন আপনার ওই কৃষক বিদ্রোহটা ঘটে, সেই সময় ডিস্ট্রিক্ট কালেক্টর বা ম্যাজিস্ট্রেটটা কে ছিলেন? ম্যাজিস্ট্রেটটা ছিলেন বঙ্কিমচন্দ্র ছিলেন। সো তিনি যখন ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন তিনি দেখতে পান যে এই যে দেবী চৌধুরানী কি ভূমিকা রাখেন, সো তাকে নিয়েই, ঠিক আছে, তাকে নিয়েই তিনি একটা নাম উপন্যাস লেখেন। ওকে, প্রধান চরিত্রই যদি নাম হয়, নাম উপন্যাস লেখেন, যেটার নামই হচ্ছে আপনার দেবী চৌধুরানী। সো দেবী চৌধুরানী। সো যারা যারা দেবী চৌধুরানী উপন্যাসের উত্তর বঙ্কিমচন্দ্র করেছেন, তাদের উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্রের অনেকগুলো উপাধি আছে, তাকে বলা হয় সাহিত্য সম্রাট, তাই না? সাহিত্য সম্রাট বলা হয়, সাহিত্য সম্রাট বলে লিখে রাখবেন, তাকে বলা হয় সাহিত্য সম্রাট। তিনি হিন্দু ধর্মের অনেক কল্যাণ সাধন করেন, তাই তাকে বলা হয় ঋষি। তাকে কি বলা হয়?
ঋষি, ঠিক আছে। তারপরে তাকে বলা হয় হচ্ছে সার্থক উপন্যাসী। বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, ঠিক আছে, এই এই উপন্যাসটাও রচনা তারা, তাকে বলা হয়, ঠিক আছে। তিনি যদিও গোরা ছিলেন, একদম গোরা হিন্দু ছিলেন। হাই হাই, ওকে, হ্যাঁ, তাই না? আর তিনি যদিও গোরা হিন্দু ছিলেন, তারপরও আপনি দেখতে পাবেন তার ভেতরে, ঠিক আছে, তিনি এই রাম তিনি ওই যে এই রামকে রামকে হচ্ছে সবার মনে জায়গা করে দিতে চান, এই জন্য তিনি রামচরিত লেখেন, ঠিক আছে, রামচরিতম, রামচরিতম, ঠিক আছে, রামচরিতম লিখে রাখেন। সো দেবী চৌধুরানী সম্পর্কে যদি প্রশ্ন আসে, আমরা পারবো না, কি কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে দেবী চৌধুরানী কোথাকার ছিলেন, ঠিক আছে, কোথাকার, আপনি বলবেন রংপুর অঞ্চলের ছিলেন, ঠিক আছে, রংপুর অঞ্চল। তিনি কোন বিদ্রোহে ডাক দেন? কৃষক বিদ্রোহ, কৃষক বিদ্রোহের ডাক দেন, ঠিক আছে। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে তিনি কোথাকার, তিনি সে তার সময়ে সেখানে ম্যাজিস্ট্রেট কে থাকে? ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার বঙ্কিমচন্দ্রকে, বঙ্কিমচন্দ্র থাকেন। সো তাকে নিয়ে উপন্যাসটা হয়, উপন্যাসের নাম কি? দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী। সো আমরা এই তথ্যগুলো লিখে রাখবো এই একটা কারণে, যে আসলে এই এই প্রশ্নটাই তো আমাদের হুবহু কমন আসবে না। এই এই প্রশ্নটা হুবহু কমন না আসলেও এই ধরনের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তো আমাদের আসতে পারে। সো এইগুলো আসবে, এগুলো আসতে পারে, আসাটা অমূলক কিছু না। সো আমরা এগুলো একটু ভালো করে শিখে রাখবো। আশা করি এটার উত্তর অনেকেই পেরেছেন। আমি সামনের দিকে একটু আগাইলে বাবা হচ্ছে হুতুমি গদ্য। আচ্ছা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এই যে হুতুমি গদ্যটা আছে, এই হুতুমি গদ্যের লেখকের নাম কি? অনেক সময় খেয়াল করবেন যে প্রশ্নের ভেতরেই উত্তর লুকায়িত থাকে, উত্তর লুকায়িত লুকায়িত থাকে, এমন দুইটা বিষয় আপনাকে শিখিয়ে দিয়ে যাব। সো আপনার কাজ হচ্ছে প্রথম উত্তর করা, ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে চাকরি পরীক্ষার বিষয়টা কি জানেন? চাকরি পরীক্ষার বিষয়টা হইলো আপনার, যে আপনি যত ইনফরমেশন গ্যাদার করতে পারবেন তত ভালো করতে পারবেন। মানে এই যে ধরেন এই যে প্রশ্নটা আছে, এটা মানে যে এই প্রশ্নটাই হুবহু চাকরি পরীক্ষা আসবে ব্যাপারটা এরকম না। বাট এই প্রশ্ন সলভ করার সময় আমি আপনাকে যে তথ্যগুলা বলবো, আমি আপনাকে যে কথাগুলো বলবো, এইগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। সো এই যে হুতুমি গদ্য লেখকের নাম কি, এই জিনিসগুলো আমার জানতে হবে। আমি উত্তর করেন, ওকে, ধন্যবাদ স্যার, ওকে ফাইন। সো আপনারা উত্তর করে ফেলুন, আমি বাকিটুকু উত্তর বলে দিব তো অবশ্যই। দেখি আমরা শেষ পর্যন্ত এটা কোথায় যাই, তাই না? 9 নম্বর উত্তর ঘ বলছেন মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান ভাই ঘ বলছেন। আচ্ছা দেখি উত্তরটা কি হয়, আমরা আগে সবার কমেন্টটা নিয়ে নিলে বুঝতে পারবো, তাই না? চমৎকার চমৎকার উত্তর বাহ, নানাবিধ। এই যে উত্তর করছে নাবিলা শারমিন, কালী প্রসন্ন লায়ন। চমৎকার। বাংলিশে লিখে বলছে, হ্যাঁ, মুস্তাফিজুর রহমান কালী প্রসন্ন সিংহ 9D, ওকে ফাইন। আমরা দেখতে পাচ্ছি এক এক ধরনের বাহারি উত্তর হচ্ছে, অনেকেরই সঠিক হচ্ছে। সো রাসেল লিখেছেন সি, রাসেল লিখেছেন সি। রাসেল ভাই, আমরা দেখি আসলে সি না বি হয় নাকি ই হয়, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, হুতুমি গদ্যের লেখকের নাম কি? আচ্ছা হুতুমি গদ্য, আচ্ছা দুইটা বিষয় বলি, ওকে। একটা হচ্ছে দুইটা জায়গায় থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে আপনার হুতুমি গদ্য, হুতুমি গদ্য, আরেকটা হলো আপনার, ঠিক আছে, আরেকটা আপনার হলো আলালি ভাষা বা হুতুমি ভাষা বলতে পারি, ওকে ফাইন। সো দুইটা জিনিস, একটা হচ্ছে হুতুমি গদ্য, একটা হচ্ছে আলালি ভাষা। একটু ভালো করে উত্তর করেন। এখন এই যে যখন হুতুমি গদ্য, আচ্ছা হুতুম, এখানে হুতুমি গদ্য এতটুকু গেলে আমি হুতুম শব্দটা আটকাইলাম। আচ্ছা এর মাঝখানে একজন লেখক আছে, যার ছদ্মনাম হলো হুতুম পেঁচা। যার ছদ্মনাম কি? হুতুম পেঁচা। কার ছদ্মনাম হুতুম পেঁচা বলেন তো? যার ছদ্মনাম হুতুম পেঁচা, সেই আমাদের সঠিক উত্তর হবে, সেই হবে আমাদের সঠিক উত্তর। সো আপনাকে খুঁজে নিতে হবে যে এখানে কে সঠিক উত্তরটা, ওকে দেখি আমরা কে উত্তর করতে পারি সঠিকভাবে। আচ্ছা
ভাই উত্তর হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ফাইন। আচ্ছা, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি, হ্যাঁ। হুতুমি গদ্য যখন আচ্ছা, যখন বলবো যে হুতুম পেঁচা কার ছদ্মনাম, আমরা জানি কালী প্রসন্ন সিংহর হচ্ছে ছদ্মনাম হচ্ছে কি হুতুম পেঁচা। আর বলছে হুতুমি গদ্য, সো হুতুম পেঁচা আর হুতুমি তো মিলে যায়। সো এই হুতুমি গদ্য লেখেন কালী প্রসন্ন, কালী প্রসন্ন সিংহ, কালী প্রসন্ন সিংহ লেখেন। আর আলালি ভাষা, এটা হচ্ছে আলালে ঘরে দুলাল, আলালে ঘরে দুলাল কে লেখেন? পেরিচাঁদ মিত্র, পেরিচাঁদ মিত্র, পেরিচাঁদ, পেরিচাঁদ মিত্র। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই যে বাকি অপশনগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। যখন বলে টেকচাঁদ ঠাকুর, ঠিক আছে, তিনি কি লিখেন? তিনি লিখেন হচ্ছে ওই যে আলালের, আলালের ঘরের, আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল, তাই না? আচ্ছা, দীনবন্ধু মিত্র আমরা একটু আগেই বলছিলাম, তিনি কি লেখেন? নীল দর্পণ, নীল দর্পণ, যেগুলো থেকে বিস্তর তথ্য আপনার জানতে হবে। নীল দর্পণ, ঠিক আছে। ভানু সিংহ ঠাকুর মানে কি? ভানু সিংহ ঠাকুর বলতে কাকে বুঝি আমরা? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বুঝি এটা দিয়ে। ওকে, সো পরেরটাতে চলে যাই। পরেরটাতে যদি আমরা কালী প্রসন্ন সিংহ, তাহলে আমরা যখন বলছি হুতুম পেঁচা বা হুতুমি, এটাকে বলা আমরা হচ্ছে কালী প্রসন্ন সিংহ। কাকে? কালী প্রসন্ন সিংহকে। মনে রাখতে হবে, বিভিন্ন চাকরির পরীক্ষা এটা কিন্তু প্রাইমারিতে এসেছিল, এগুলা ভালো করে শিখতে হবে, ভালো করে জানতে হবে। ওকে, ওকে, অনেকেরই উত্তর হচ্ছে রোমানা আক্তারে। ভাই উমা, এ তো দেখি আমাকে দুর্বার স্যার, জি আপনাদেরই দুর্বার স্যার, আপনাদের হানজালা হাফিজ ভাই। ওকে ফাইন, উমা এ দেখি আমাদের দুর্বার স্যার, হ্যাঁ আপনাদেরই দুর্বার স্যার। ওকে ফাইন। ওকে, সো এটা আমরা আমরা অনেকে পাচ্ছি, তাই না? সো এখন এখান থেকে আর দিকে আরেকটা প্রশ্ন আমাদের, ওপেন একটা প্রশ্ন, যেহেতু ছদ্মনাম বললাম, ওপেন একটা প্রশ্ন দিয়ে দেখি কারা কারা পারেন। যে প্রশ্ন হলো এরকম, যে তুজাম্বর আলী, তুজাম্বর আলী কোন লেখকের, কোন লেখকের, কোন লেখকের, কোন লেখকের ছদ্মনাম, ঠিক আছে? তুজাম্বর আলী কোন লেখকের ছদ্মনাম? এটা উত্তর করুন তো, এটা পারেন কিনা একটু দেখি, দেখি এটা উত্তর পারেন কিনা আমরা একটু দেখি, যে এটা এটা কারা কারা উত্তর পারেন, আমি একটু দেখতে চাই যে কারা কারা এটার উত্তর পারেন, দেখি। উত্তর সবাই উত্তর করে দিয়ে, পরে তো আমি আছি, উত্তর আপনাকে বলে দিব সঠিকভাবে, সুন্দর করে উত্তর আপনাকে বলে দেওয়া হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি উত্তর করার চেষ্টাটা করুন খালি, তাহলে হবে, বাকিটুকু আমি দেখছি, সমস্যা নাই। ভাইয়া উত্তর পাচ্ছি, উত্তর পাচ্ছি, অনেকের উত্তর হচ্ছে, হ্যাঁ উত্তর উত্তর সঠিক হচ্ছে, অনেকের উত্তর, আপনাদের অনেকেরই উত্তর সঠিক হচ্ছে ভাই, জাস্ট আপনি খালি উত্তর করেন। ওকে ফাইন, সো দেখি যুক্ত হয়েছে। ওকে, কালী প্রসন্ন সিংহ, আবরেশাম আজমাইন, কঠিন না, এটা সহজ, আপনি শুধু উত্তর করার চেষ্টা করেন। হানজাল হাফিজ ভাই দিকে আবার অনেকে মেনশন করে দিয়েছে। ওকে ফাইন, দেখি আমরা এখানে কি হয়, দেখি এটা উত্তর করেন। যে এই যে তুজাম্বর আলী খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক, তার লেখা অনেকেই পড়েছেন, অনেক জনপ্রিয় কবিতা আছে, অনেক জনপ্রিয় কবিতা আছে, সেগুলা তিনি লেখেন। সো তুজাম্বর আলী কোন লেখকের ছদ্মনাম? এবং তার আরেকটা ছদ্মনাম হলো, আমি বলে দিচ্ছি, জমির উদ্দিন মোল্লা, জমির, জমির উদ্দিন, ঠিক আছে, জমির উদ্দিন, জমির উদ্দিন মোল্লা। সো জমির উদ্দিন মোল্লা ছদ্মনামটাও কার, ছদ্মনামটাও কার, এটাও আমরা একটু জানতে চাই, জানতে চাই। ওকে, দেখি এবার 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 কমন পড়ছে, তাই না? এবার অনেকে পারতেছেন, এবার পারতেছেন, এবার পারতেছেন, মুস্তাফিজুর রহমান, হানজালা হাফিজ, এবার পারতেছেন, এবার পারতেছেন, তাই না? এখন কেন পারছেন? আর কারণটা হচ্ছে যে আপনি বুঝে ফেলছেন, তার মানে এই যে আমাদের ছদ্মনাম থেকে যেহেতু প্রশ্ন আসে, একটু ভালো করে খেয়াল করেন, যেহেতু আমাদের ছদ্মনাম থেকে প্রশ্ন আসে, ছদ্মনাম থেকে
যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ছদ্মনাম যাতে আমাদের মিস না যায়। তো এখানে যে জিনিসটা বললাম, যখন বললাম যে তুজাম্বর আলী কোন লেখকের ছদ্মনাম, এটা হচ্ছে জসিমউদ্দিন। কার? জসিমউদ্দিনের। আবার তার আরেকটা ছদ্মনাম হলো জমির উদ্দিন মোল্লা, জমির উদ্দিন মোল্লা। সো জমির উদ্দিন মোল্লা ছদ্মনামটাও কার? সেটা হচ্ছে আপনার জসিমউদ্দিনের। সো যারা জসিমউদ্দিন উত্তর করেছেন তাদের হচ্ছে, কারা কারা জসিমউদ্দিন উত্তর করেছেন আমাকে জানাবেন, যে কারা কারা জসিমউদ্দিন উত্তরটা করেছেন একটু জানান আমাকে আমাকে ওকে ফাইন, ওকে ফাইন, জি ভাই জানাবো জানাবো, ওকে ফাইন জানাবো, ফাইন, ওকে ফাইন। সো ফাইন, আমার পরের প্রশ্ন চলে যায়, পরের প্রশ্নটাকে খেয়াল করি। ওকে, দেখি আমাদের বাংলা সাহিত্যের সমস্যা হলো যে রত্ন নিয়ে সমস্যা। কি নিয়ে সমস্যা? বাংলা সাহিত্যে রত্ন নিয়ে সমস্যা। এই আবার কেমন টার্ম ভাই? জি আসতেই পারে, পরীক্ষায় আপনার আসতেই পারে। নাবিলা শারমিন পল্লী কবি, হ্যাঁ আমরা জসীমউদ্দিনের কবিতা সবাই পড়েছি, জসীমউদ্দিনের কবিতাটা আমরা প্রত্যেকেই পড়েছে। সো তার ছদ্মনামটা জানা জরুরি। সো এখানে যেটা আছে যে এই যে বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে রত্ন নিয়ে সমস্যা, রত্ন নিয়ে সমস্যাটা এটা আমাদের জানতে হবে। কিভাবে জানবো আমরা রত্নের সমস্যাটা ভাই কি? ওকে, এটা শেখার জন্য বেশি কিছু না, আমরা একটু দেখি এখানে যাই, এখানে গেলে সহজে বুঝাই দিতে পারবো বলে আমি আমার বিশ্বাসটা রাখি। ওকে, রত্ন নিয়ে সমস্যা মানে কি হচ্ছে, রত্ন সহকারে বিভিন্ন উপন্যাস আছে, নাটক আছে, সেগুলো আসলে কারা লিখেছেন এইটা জানা জরুরি। কেন জরুরি? কারণ হচ্ছে প্রায় প্রশ্ন আসে, যেহেতু আমি এখানে আসছি আপনাকে তো এটা আমি শিখাই দিবই। সো এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। প্রথমে আমরা লিখে হচ্ছে রত্নবতী। কি লিখবো? রত্ন নিয়ে, তো একটু আমার সাথে সাথে লিখে ফেলেন, আমার সাথে সাথেই সবাই একটু লিখে ফেলেন। প্রথমে লিখলাম আমি হচ্ছে রত্নবতী। কি লিখবো? রত্নবতী। এই রত্নবতী হলো একটা উপন্যাস। রত্নবতী কি একটা? রত্নবতী একটা উপন্যাস। রত্নবতী একটা উপন্যাস, যে উপন্যাসটা লেখেন মীর মোশাররফ হোসেন। কে লেখেন? মীর মোশাররফ হোসেন। ভাই এগুলো হচ্ছে আধুনিক যুগের লেখক, তো এগুলো আপনাকে লিখতে হবে, মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন। সো যখন বলছি আমি রত্নবতী উপন্যাস, এটা কে লিখেছেন? মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন। বাট আবার যদি আমি বলি হচ্ছে রত্নাবলী, রত্নাবলী, ঠিক আছে, এই রত্নাবলীটা কিন্তু নাটক। রত্নাবলীটা কি? নাটক। সো এই রত্নাবলী নাটকটা আবার কে লেখেন? আচ্ছা, এটা আমরা সবাই জানি, অনেকেই জানি, রাম নারায়ণ, রাম নারায়ণ, ঠিক আছে, রাম নারায়ণ তর্করত্ন। কে? রামনারায়ণ তর্করত্ন লেখেন। সো দুইটা বিষয় ক্লিয়ার করলাম, যে যখন বলবে যে রত্নবতী উপন্যাস, এটাকে লেখেন মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন। সো এটা একটা উপন্যাস। রত্নাবলী নাটককে লেখেন রামনারায়ণ তর্করত্ন। আচ্ছা, রত্ন নিয়ে আরো দুইটা আছে, সেটা একটু শিখে দিই। রত্নদ্বীপ, রত্নদ্বীপ, ঠিক আছে, রত্নদ্বীপ। যখন আমরা বলবো রত্নদ্বীপ, এটা একটা উপন্যাস। এই রত্নদ্বীপ উপন্যাসটাকে লেখেন, এটা একটু আমার জানতে হবে। উপন্যাসটা লেখেন হচ্ছে প্রভাত কুমার, প্রভাত কুমার মুখোপাধ্যায় আর কি, প্রভাত কুমার, প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রভাত কুমারকে মুখোপাধ্যায়। সো একটু ভালো উত্তর করার চেষ্টা করি, যে রত্নবতী উপন্যাস যখন বলবে মীর মোশাররফ হোসেন, লিখে ফেলেন, নোট করে ফেলেন। ভাই চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনার কখন যে কোন জায়গা থেকে সাহিত্যের প্রশ্ন চলে আসে, যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে হইতে পারে। সো আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেখান থেকে আসুক আমরা যাতে খুব সহজে পারি, তাই এগুলো নোট করে ফেলতে হবে। সো আবার খেয়াল করেন, এবার যদি আসে রত্ন পরীক্ষা, রত্ন পরীক্ষা, রত্ন পরীক্ষা, এটা হলো একটা গদ্য গ্রন্থ। এটা কি? একটা গদ্য গ্রন্থ। এটা কে লিখেছেন? এটা আবার ঈশ্বরচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সো রত্নবতী উপন্যাস কে লিখেছেন? মীর মোশাররফ হোসেন। রত্নাবলী নাটক কে লিখেছেন? রামনারায়ণ তর্করত্ন। রত্নদ্বীপ উপন্যাসটাকে লিখেছেন প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়। রত্ন পরীক্ষা গদ্য গ্রন্থ লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মানে আপনার রত্ন নিয়ে যে সমস্যা, এটা আপনার ক্লিয়ার। সো আমাকে একটু কমেন্ট করে জানান যে এটা ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমাকে জানান, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন, জি ভাই, রত্নাবলী নাটক উপন্যাস চমৎকার। বাসায় নেট প্রবলেম, তাই বাহিরে আসছি, খাতা পাবো কই? আচ্ছা, আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, বাট লিখলে ভালো, লিখলে আপনার জন্য সুবিধা হবে। অনেকেই লিখছে, অনেকেরই সঠিক উত্তর হচ্ছে, অনেকেরই সঠিক উত্তরটা হচ্ছে, জি অনেকেরই হচ্ছে, আসলে অনেকেরই হচ্ছে সঠিক উত্তর। মজা না, চমৎকার বলতেছি না, কিন্তু এটা আসলে অনেকের হচ্ছে। সো থ্যাংক ইউ, সবাই একটু লিখে ফেলেন, লিখে ফেললেই আপনার আপনার নিজের সুবিধা হবে আর কি।
ওকে ওকে ওকে, লিখেছেন কিনা একটু জানাবেন, যে এগুলো লেখা হচ্ছে কিনা একটু জানাবেন, একটু জানাবেন। হ্যাঁ, লেখা ডান, রেখা ডান, হ্যাঁ, প্রভারত প্রভাত ক্লিয়ার, আমরা ওকে ফাইন। সো চমৎকার চমৎকার হয়েছে, যারা লিখেছেন তাদেরকে তো ধন্যবাদ অবশ্যই। কারণ হচ্ছে আমি এটা কেন বললাম, এগুলা থেকে প্রশ্ন আসে বেসিক্যালি, যে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সেটা একটা হলো আপনার এই যে রত্নাবলী নাটকটা, রত্নাবলী নাটক, আর হচ্ছে এই যে রত্ন পরীক্ষা, এই দুটো অসংখ্যবার পরীক্ষায় আসছে। সো এটা একটু স্টার দিয়ে রাখতে পারেন, এখান থেকে প্রশ্ন আসতেই পারে, আসলে যাতে আপনি খুবই সহজে পারেন। সো আমরা একটু সামনের দিকে আগাই, তাই না? সামনের দিকে আগাইলে দেখি পরেটা কি আছে। ওকে, এখন বলতেছেন যে ভাই, যেহেতু আসছেন জব মাস্টারে, একটা প্রশ্ন কমন দেন, যে কোনো চাকরির জন্য একটা প্রশ্ন আমাকে কমন দিয়ে দেন, কমন দিয়ে দেন, ঠিক আছে, কমন দিয়ে দেন। ওকে, সমস্যা নাই, কমন দিয়ে দিচ্ছি। যে কোনো জায়গায় গেলে রবীন্দ্রনাথ থেকে তো প্রশ্ন আসে, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসতে পারে এটাই আপনাকে শিখাই দিচ্ছি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো রত্নাবলী, ওকে, রামনারায়ণ, না নাম রামনারায়ণ হবে একটা প্রশ্ন কমন। সো আপনি যারা ট্যাগলাইন করবেন, আপনার খাতায় লেখা থাকবে রবীন্দ্রনাথের সকল প্রথম, সকল প্রথম, রবীন্দ্রনাথের সকল প্রথম, এটা ট্যাগলাইন করবেন, বাকিটুকু আপনার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রাইমারি মাস্টার ব্যাচ 1.0 তে 60% স্যার। ওকে, জব মাস্টার থেকে প্রাইমারি কোর্স ভর্তি চলছে, যারা শুধু প্রাইমারি দিবেন, প্রাইমারির জন্য ভর্তি হইতে পারেন। এটা হচ্ছে 1.0, 60% স্যার। আমি এখানে ব্যক্তিগতভাবে বাংলা টিচার কেউ খুবই ভালোভাবে চিনি, আমাদের নিয়ামুল ভাই, মারাত্মক মাইন্ড ব্লোয়িং ক্লাস নেয় নিয়ামুল ভাই। আর হচ্ছে ইংলিশ যিনি আছেন, রায়হান বোরহান, দ্য কিং অফ ইংলিশ। সো এটা যদি একসঙ্গে করতে চান, আপনার জন্য খুবই সুবিধা হবে। সো বলছি, আপনি প্রাইমারি যারা আছেন ভর্তি হইতে পারেন। দ্য ওয়ান অ্যান্ড অনলি কিং, ইংলিশে কিং হলো রায়হান বোরহান। সো সামনে দিকে একটু আগাই, আপনি ট্যাগ করবেন হচ্ছে রবীন্দ্রনাথের সকল প্রথম, তাহলে আপনার জন্য অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে ওকে, সো আপনি ট্যাগ লাইনটা করেছেন রবীন্দ্রনাথের সকল প্রথম, তাই না? সো আমরা দেখি এখানে, আচ্ছা, এইবার প্রথমে লিখে ফেলবেন। আচ্ছা, একটু অন্য কালে নেই। ওকে, প্রথম প্রথম প্রকাশিত, ঠিক আছে, প্রথম প্রকাশিত কবিতা, এটা লিখে ফেলবেন হিন্দু মেলার উপহার, হিন্দু মেলার উপহার, হিন্দি মেলার উপহারটা, এটা প্রথমে পাচ্ছেন, তাই না? তো সেকেন্ড 2 নাম্বার যেটা পাবেন আপনি, প্রথম প্রকাশিত, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, ঠিক আছে, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের কথা যখন বলবো, এটা আমাদের হয়ে যাবে কবি কাহিনী। তথ্যটা লিখে ফেলি, এখান থেকে প্রশ্ন আসে, যে কোনো চাকরি পরীক্ষাতে আসতে পারে। সো প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। এবার 3 নাম্বার জায়গায় চলে আসি। 3 নাম্বারটা হচ্ছে প্রথম প্রকাশিত, প্রথম প্রকাশিত নাটক, ঠিক আছে, প্রথম প্রকাশিত নাটকটা কি? বাল্মীকি প্রতিভা। সো বাল্মীকি প্রতিভা, প্রথম প্রকাশিত, প্রথম প্রকাশিত উপন্যাস, উপন্যাসটা কি? উপন্যাসটা হলো বউ ঠাকুরানীর হাট। আচ্ছা দেখেন তো লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা বা বুঝতে পারতেছেন কিনা, লেখা ক্লিয়ার আছে না আদিল? হ্যাঁ, লেখা ক্লিয়ার আছে, লেখা ক্লিয়ার আছে, লিখে ফেলেন, এগুলো লিখে ফেলেন। দেখতে পাচ্ছি লিখছেন হচ্ছে অনেকেই, চমৎকার চমৎকার অনেকে। ওকে, 5 নাম্বার প্রশ্ন চলে যায়, মানে এখান থেকে এগুলো লিখতে পারলে একটা নাম্বার কমন পাবেন। প্রথম প্রকাশিত, ঠিক আছে, প্রথম প্রকাশিত পত্রিকা, সেটা হলো সাধনা, না তুমি মোর জীবনের সাধনা। তো রবীন্দ্রনাথের জীবনের সাধনাটাই ছিল সাধনা, প্রথম পত্রিকাটার নামই ছিল কি? সাধনা পত্রিকা। প্রথম প্রকাশিত
প্রথম প্রকাশিত রচনা সংকলন, রচনা সংকলন হলো চয়নিকা, চয়নিকা, চয়নিকা। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ, ঠিক আছে, প্রবন্ধ গ্রন্থ হলো বিবিধ প্রসঙ্গ, বিবিধ প্রসঙ্গ। সো এই তথ্যগুলো একটু লিখে ফেলতে হবে, ওকে, দিয়ে লিখে ফেলতেই হবে, লিখে প্রথম ছোট গল্প, তাই না? প্রথম প্রকাশিত ভিখারিনী, প্রথম প্রকাশিত ছোট গল্প হলো ভিখারিনী। এই তথ্যগুলো লেখা শেষ কিনা জানান। এগুলা পড়লে আপনার, আমি সাইডে যাচ্ছি, আপনি লিখে ফেলেন দ্রুত। জি ভাই, পত্রিকা সাধনা, চমৎকার চমৎকার, রচনা সংকলন চয়নিকা, চমৎকার। আসিয়া বিনতে আলী, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন আসিয়া? আমি আশা করবো আপনারা ভালো আছেন। প্রথম এই সবগুলাই লিখে ফেলেন, সবগুলাই লিখে ফেলেন। এই কারণে যে লিখে ফেললে দেখবেন যে অনেক কিছু আপনার কমন পড়ে যাচ্ছে, হ্যাঁ, সহজে কমন। সো প্রথম প্রকাশিত কবিতার নাম হিন্দু মেলার উপহার, হিন্দু মেলার উপহার। আমি যেগুলো মার্ক করে দিই আবার একটু পড়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সো যখন বলবে প্রথম প্রকাশিত কবিতা, আবার যদি আসে এরকম প্রথম প্রকাশিত কবিতা, আমি বলবো হিন্দু মেলার উপহার। বাট যদি আমার প্রশ্ন আসে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, কবি কাহিনী, কিন্তু যদি আপনার হলো যে প্রথম রচিত, এটা খেয়াল করবেন, একটা হলো রচিত আর একটা হলো প্রকাশিত, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। একটা হলো রচিত, একটা প্রকাশিত। যখন বলবে যে প্রথম রচিত কাব্য বনফুল, প্রথম রচিত বনফুল, আবার যখন জিজ্ঞেস করবে প্রথম প্রকাশিত, আমি উত্তর করব কবি কাহিনী। সো এই দুইটা হয়েছে কিনা একটু জানাই। চমৎকার, অনেকেই যুক্ত হচ্ছ, বাহ, ভালো ভালো। তো আমার স্টুডেন্ট গুলো আসলে প্রত্যেকটাই খুবই দারুণ এই কারণে যে ক্লাস করে, মনোযোগ দিয়ে ক্লাস করে, ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করে, খুব দারুণ ভাবে ক্লাস করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শাইলা শিকদার হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো ভালো, ওকে ফাইন। আর আরেকটা জিনিস লেগে আমরা আমরা আরেকটা জিনিস আমরা জানতে পারি। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে গেলে আমরা আশা করি বাকিটা আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। নোট ডান, থ্যাংক ইউ নাবিলা শারমিন। সো এটা আর সেভ করলাম, তাও যাই হোক, ওকে। আচ্ছা, তারপরটাতে চলে যাই। ওটা হচ্ছে নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোনটি রাজনৈতিক উপন্যাস? নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস? রাজনৈতিক উপন্যাস। এখানে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, তার একটা রাজনৈতিক উপন্যাস আছে, সেটা চোখের বালি গোরা শেষের কবিতা। দুর্বার স্যার, যেখানে ছেলে বলে সেখানে যাই। আমি তো তাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আই নো। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বা চমৎকার, অনেকের উত্তর হচ্ছে, সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। দর্শক উত্তরটা কি হয় দেখি। গোরা মুস্তাফিজুর রহমান খ। আচ্ছা, চোখের বালি শেষের কবিতা করুণা। আচ্ছা, নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস? দেখি আপনার উত্তর করেন, তারপর আমি বলে দিব এবং ব্যাখ্যা সবাই বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, একটু খেয়াল করেন, একটু দ্রুত লেখেন। আচ্ছা, ওকে ফাইন। ধরেন আমি যদি বলি, আচ্ছা ওকে ফাইন, 10-এর বি। আচ্ছা, না বুঝলে সমস্যা, অনেকে তো এটা পড়েন নাই। স্যার আপনার পার্সোনালিটি আমার ভালো লাগে, দারুণ। থ্যাংক ইউ সুজন ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি টেক লাভ ফ্রম মাই বটম অফ মাই, ফ্রম বটম অফ মাই হার্ট, আমার হার্ট থেকে আপনার
ভালোবাসা আপনাকে দিয়ে দিলাম। ওকে ফাইন। এবার দেখি নিচে গোরা কেন রাজনৈতিক উপন্যাস, গোরা কেন রাজনৈতিক উপন্যাস। আচ্ছা এবার খেয়াল করুন, কয়েকটা কারণ আছে এখানে। ঠিক আছে, এই যে পরাধীনতা, ঠিক আছে, আমরা যদি 1947 সালের আগ পর্যন্ত দেখি তাহলে আমরা তো দেখবো যে এটা আমরা হচ্ছে কাদের, ব্রিটিশ কলোনি, তাই না, ব্রিটিশ কলোনি। এর বাইরেও আরেকটা বিষয় আছে, শেষ সময় যে হিন্দু সমাজ আছে, এখানে মূল চরিত্রটা কিন্তু গোরা, গোরা গোরা যার নাম হচ্ছে গৌরমোহন, ঠিক আছে, গৌরমোহন। এখন এই যে গৌরমোহন, প্রথমে তিনি হচ্ছে আপনার স্বাধীন চেতা, তিনি পরাধীন থাকতে চান না, কোন শিকলটা ভাঙতে চান, তিনি হচ্ছে ওই যে শুধু হিন্দুত্ববাদী মানে হিন্দুত্ববাদ নিয়ে থাকতে চান, হিন্দুদের যে গোরামি, হিন্দুর যে বিষয়বস্তু এখানেই থাকতে চান, আবদ্ধ থাকতে চান। কিন্তু পরবর্তী সময় তিনি ভাবেন যে এরকম, ঠিক আছে, পরবর্তী যে সময়টা, এই পরবর্তী সময়ে তিনি ভাবেন যে এরকম, যে শুধু একটা নির্দিষ্ট জাতি গোষ্ঠী, ওকে ফাইন, যে যদি শুধু একটা নির্দিষ্ট জাতি গোষ্ঠীর ভিতরে থাকলে, আবদ্ধ থাকলে বিজয় সম্ভব না, পরাধীনতার যে শেকলটা আছে এটা ছেঁড়া সম্ভব না। ঠিক আছে, যেহেতু নির্দিষ্ট শেকল, নির্দিষ্ট একটা জায়গার ভেতরে বন্দি থেকে শিকল ভাঙা সম্ভব না, তাই তিনি হচ্ছে পরবর্তী থেকে গৌরা বা গৌরমোহন ভাবলেন হিন্দু মুসলমান, ঠিক আছে, এই সব ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত। তার মানে দেখতে পাচ্ছি আমরা এখানে রাজনীতির বিস্তর প্রয়োগ আছে। সো এই যে নিচের কোন রাজনৈতিক উপন্যাস, আমরা বলবো গোরাকে, প্রধান চরিত্রকে গোরা, যার মূল নাম গৌরমোহন, আমরা আশা করি বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পেরেছি। ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ। ও মা, এখানে আবার সাদিয়া চলে আসলো কোথা থেকে গো? হ্যাঁ, এখানে একজন বলছে সাদিয়া, কোথায়, কার সাদিয়া? সাদিয়া চলে গেছে, সাদিয়া ছিল, ও চলে গেছে। ও বলছে যে আজকে আর্জেন্টিনা যদি হারে তো হারলে ফিরবে, জিতলে আর আসবে না নাকি, ও চলে গেছে একবারে। সো থ্যাংক ইউ। হ্যাঁ, উত্তর করছেন। ওকে ফাইন। সাদিয়ার চিন্তা না করে একটু পড়াশোনা করেন, একটু যদি পড়াশোনা করতেন তাহলে ভালো করতেন। ঠিক আছে, ভালো করে পড়েন, পড়াটা জরুরি। সাদিয়া জরুরি না, জরুরি পড়াটা ঠিক মতো পড়লে একটা চাকরি যদি হয়ে যায়, দেখবেন যে সাদিয়া, তার বান্ধবী রুবিনা, তারপরে ওদিক দিয়ে হচ্ছে বিলকিস, সবাই আপনার নক দিবে। ঠিক আছে, আমাকে ভুলে গেছো তুমি, ওকে, তখন এটা বলবে। সো আগে দরকার হচ্ছে চাকরিটা, এটা নিয়ে নেন। হুম, ভালো একটা চাকরি নেন, এটা খুবই জরুরি। হ্যাঁ, সো থ্যাংক ইউ। আমরা দেখি, জি স্যার সহমত। ওকে, হানজালা হাফিজ। ওকে, দেখি আমরা পরেরটাতে কি আছে, আমাদের পরের প্রশ্নটা আমরা একটু দেখি। ওকে, রুবেল ভাইরে ব্রাজিল আর সাদিয়া নাই, চমৎকার। জব মাস্টার দেখি সাদিয়া মাদিয়া সবাই চলে আসছে, জান্নাতে চলে গেছে। হ্যাঁ, জান্নাতে চলে গেছে। কে আর সুজন, থ্যাংক ইউ। সো আমরা দেখি সামনের দিকে আগাই, পরের প্রশ্ন আমরা বোঝার চেষ্টা করি। ওকে, এখানে একটা চমৎকার একটা বিষয় আছে, এই বিষয়টা বোঝার একটু চেষ্টা করি আমরা। হ্যাঁ, হচ্ছে যে এই যে নজরুল এবং রবীন্দ্রনাথ সম্পর্ক, যেখান থেকে প্রশ্ন আসে, বিষয়টা কি একটু খেয়াল করেন, যে এই যে নজরুল ইসলাম কি চমৎকার ছবি দিয়েছে, তাই না, এই যে চমৎকার ছবি দিয়েছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি চমৎকার, দুইটা ছবি দেওয়া আছে। সো আমাদের জানতে হবে যে এই যে দুইটা বিষয়, তাদের সম্পর্কে কোনটুকু জানবো। আমরা কি সাহিত্য একদম শেখার জন্য জানবো? না, আমার অত শেখার জন্য দরকার নাই। আমার আপাতত যেখান থেকে প্রশ্ন আসে এই বিষয়গুলা যদি আমি জানি তাহলেই হবে। ঠিক আছে, একজন বলছে ভাই চাকরি কি আসল সফলতা? না, চাকরি আসল সফলতা না, এটা বলবো না। তবে সফলতা যে ক্রাইটেরিয়া আছে এটার মধ্যে একটা পড়ে। এখন আপনার যে খাইতে পারতেছেন না, আপনি আবেগ দিয়ে কি করবেন? আগে তো পেটে ভাত, তারপর না সবকিছু, তাই না? সো পেটে ভাত দেওয়ার জন্য, নিজের একটা সামাজিক মর্যাদার জন্য, সামাজিক পরিচিতির জন্য এই চাকরিটা দরকার, সবারই দরকার। সো এইটার জন্য আমি বলি যে সফলতা পরের ব্যাপার, আগে হচ্ছে নিজের পেটের সফলতা দেখতে হবে। যখনই আপনি পেটের সফলতা দেখবেন, এই পেটের সফলতার জন্যই আপনার কি করতে হবে, চাকরিটা লাগবে, চাকরির প্রয়োজনটা আছে। সো ওকে ফাইন। একজন আরেকটা চমৎকার প্রশ্ন করছেন ভাই, চমৎকার প্রশ্ন করছেন যে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনা না ব্রাজিল ছিল? চমৎকার প্রশ্ন করছেন। ওর যে দাড়ি, ওরে দেখে আমার মনে হয় ও আসলে ইসরায়েলের সমর্থক ছিল। ও আর্জেন্টিনা নাও ব্রাজিলও না, ও ইসরায়েলের সমর্থক। ঠিক আছে,
ওকে ফাইন, আহারে, ওকে ফাইন, ওকে ফাইন। আপনারা থামুন, আপনারা ঝগড়া করবেন না, আপনারা ঝগড়া করবেন না, থামুন, মারামারি পরে করেন, ঠিক আছে? ঝগড়া ঝাঁটি পরে করবেন আগে। সো আমি আমার যেটা জানতে হবে সেটা সম্পর্কে একটু আমরা শিখে ফেলি। সো যেটা বললাম যে এই যে নজরুল ইসলামের কোন সম্পর্কগুলো জানতে হবে, জানাটা জরুরি। আমি একটু ফাঁকা পেজ নিচ্ছি, ফাঁকা পেজ নিয়ে আপনাকে একটু বুঝাইতে চাই যে কোন বিষয়গুলো আমার জানতে হবে। সো প্রথমে দেখি নজরুল ও রবীন্দ্রনাথ, তাই না? আচ্ছা, কয়েকটা বিষয় আমি লিখবো, লিখে লিখে একটু বোঝাই দিই, তার সম্পর্কটা আপনি নিরূপণ করুন। সম্পর্ক আসলে চমৎকার একটা সম্পর্ক ছিল। ওকে, সো প্রথম যে জিনিসটা আমি লিখতে চাই সেটা হলো, সঠিক কথা বলেছেন ভাই, হ্যাঁ সঠিক কথা বলেছে, ওকে ফাইন, ঠিক আছে। বলছে মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান বলছেন সঠিক কথা বলছে। ওকে, সো আমরা চলে আসি যে এখানে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর, লেখে ফেলে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে দেখতে, ঠিক আছে, নজরুলকে নজরুলকে দেখতে জেলে যান। কোথায় যান? জেলে না, মানে জেলখানায় যান। তাহলে দেখেন সম্পর্কটা কেমন চমৎকার, কারণ দেখতে জেলে গিয়েছে, সেখানে এই যে জেলে যায়, ঠিক আছে, জেলে গিয়ে, ঠিক আছে, একটা নাটক উৎসর্গ করে। কোন নাটকটা? বসন্ত নাটক। তাহলে লিখে ফেলেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ নজরুলকে নজরুলকে বসন্ত নাটক উৎসর্গ করেন। সো দেখতে পাচ্ছি এখানে রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন? বসন্ত নাটক উৎসর্গ করেন। ওকে ফাইন। তারপর এই যখন নাটকটা উৎসর্গ করে, এটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার, তাই না? একটা আনন্দের ব্যাপার। তখন একটা কবিতা লিখল, নজরুল, নজরুল এর প্রেক্ষিতে, এর প্রেক্ষিতে আজি সৃষ্টি সুখের উল্লাসে, সে লিখেন, ঠিক আছে? সেটা আমরা পাইলাম, তাই না? পরেরটা দেখি, নজরুল সঞ্চিতা, নজরুল সঞ্চিতা কাব্য গ্রন্থটি, কাব্য গ্রন্থটি, এই তথ্যগুলো লাগবে, হ্যাঁ, সম্পর্ক থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। কাব্য গ্রন্থটি রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওকে, লাস্ট যে তথ্যটা আমি বলবো, রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথের মৃত্যুর পর, রবীন্দ্রনাথের মৃত্যুর পর নজরুল কবিহারা, কবিহারা কবিতা লেখেন। সো দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের মৃত্যুর পর নজরুল কবিহারা, কি কবিতা লেখেন? কবিহারা। এই তথ্যগুলো একটু লেখা শেষ হয়েছে কিনা একটু আমাকে জানাবেন। লেখা শেষ করে আমি একটু সাইডে যাচ্ছি, যাতে আপনার লিখতে সুবিধা হয়, লিখতে যাতে সুবিধা হয়, এই জন্য আমি আলাদা সাইডে যাচ্ছি। আপনি তো লিখে ফেলেন দ্রুত। চমৎকার চমৎকার ভাই, তথ্যগুলা লিখি, একটু ওয়েট করেন। ওকে ফাইন, অপেক্ষা করছি, লিখে ফেলেন। জি ভাই, জি ভাই, হয়েছে। ওকে ফাইন, একটু শেষ করি আমরা।
ওকে, উত্তর করে দেওয়ার চেষ্টা করি সবাই। লিখে ফেলেন, এই তথ্যগুলো লিখে ফেলেন, একটু লিখে ফেলার পরে আমাকে জানান, তারপর আমরা 3 নম্বরটা একটু বলেন। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে এই নজরুল এর প্রেক্ষিতে, এই যে যখন ধরেন এই যে জেলখানাতে যখন বা রবীন্দ্রনাথ ঠাকুর যখন নাটক উৎসব, বসন্ত নাটক উৎসর্গ করেন, এটা একটা আনন্দের ব্যাপার না? তখন একটা কবিতাটা লেখে যে আজি সৃষ্টি সুখের উল্লাসে, মোর চোখ হাসে মোর ঠোঁট হাসে, টপ বগিয়ে খুন হাসে, আজি সৃষ্টি সুখের উল্লাসে। ওকে, ঠিক আছে, এটাকে বুঝতে পেরেছেন। 3 নম্বরটা একদম বিস্তারিত বলে দিয়েছে। মুস্তাফিজুর ভাই বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। মুস্তাফিজুর ভাই একটু বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন জানাবেন। নোট দ্য আনসার। ওকে, ফাইন। সো এই যে পুরো সময় জুড়ে আমরা আলোচনা করলাম হচ্ছে কোন বিষয়ে আলোচনা করলাম, যে মধ্যযুগের যে সকল লেখক বা সাহিত্যিক গুলো আছে তাদের সম্পর্কিত আমরা প্রশ্নগুলো আলোচনা করলাম। সো পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানান, ঠিক আছে? নিয়ামুল ভাই আসবে, শেষ করতে পারবেন? ওকে, সো একটু জানান যে পুরো ক্লাসটা কেমন লাগলো আপনাদের, আপনারা বুঝতে পেরেছেন কিনা, তথ্যগুলো একটু আমাকে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ধন্যবাদ স্যার, মুস্তাফিজুর রহমান বলছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। ওই যে বললাম যে ওকে ফাইন, অনেকে বুঝতে পেরেছেন, আসবে না? সো দেখা হবে আবারও আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম জব মাস্টারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।